আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জাগো টিভি নিউজে, সঙ্গে আছি আমি আফরিন সুমনা। শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। যুদ্ধ শেষে ইসরায়েলের অস্তিত্ব থাকবে না, পুতিনের লেফটেন্যান্ট জেনারেলের ভবিষ্যৎবাণীতে তোলপাড়। যুক্তরাষ্ট্র পারমাণবিক হামলা চালালে সমান পাল্টা পারমাণবিক জবাব দেবে তেহরান। মাইকেল গুডউইনের বিশ্লেষণ, ইরানে শাসন পরিবর্তনের আশা অসম্ভব কল্পনা। তুরস্কের কাছে গিয়ে পড়ল ইসরায়েলের বোমা, উত্তেজনা। অরুণাচল সীমান্তে চীনের ভয়ে টহল দিতে পারছে না ভারতীয় সেনারা। 8 মাসে ইমরান খানের সঙ্গে স্ত্রীর প্রথম দেখা, কথা হলো 35 মিনিট। বড় আক্রমণের জন্য প্রস্তুত হচ্ছে ইরান। যুদ্ধের মধ্যেও তেল বেচে ইরানের প্রায় $7.5 বিলিয়ন, ফার্স্ট নিউজ। দর্শক, শিরোনাম শুনছিলেন, এবার জানিয়ে দিচ্ছি বিস্তারিত। যুদ্ধ শেষে ইসরায়েলের অস্তিত্ব থাকবে না, পুতিনের লেফটেন্যান্ট জেনারেলের ভবিষ্যৎবাণী। মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ ও ইরানের সঙ্গে উত্তেজনাকে কেন্দ্র করে রাশিয়ার এক উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা এমন এক মন্তব্য করেছেন যা আন্তর্জাতিক মহলে আলোড়ন সৃষ্টি করেছে। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘনিষ্ঠ সহযোগী ও চেচেন কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল আপ্তি আলাউদ্দিনভ দাবি করেছেন, চলমান সংঘাতের ফলে ইসরায়েল রাষ্ট্রের অস্তিত্বই বিপন্ন হতে পারে। রুশ সামরিক বাহিনীর এই জেনারেলের মতে মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ ও অনিশ্চিত। তিনি বলেছেন, ইসরায়েল ক্রমাগতভাবে মার্কিন যুক্তরাষ্ট্র ও ন্যাটো বাহিনীকে এই সংঘাতে আরো গভীরভাবে জড়ানোর চেষ্টা করছে। তবে তার মূল হুঁশিয়ারি হলো, এই যুদ্ধের সমাপ্তি ইসরায়েলের জন্য ধ্বংসাত্মক হতে পারে। আলাউদ্দিনভের এই মন্তব্য প্রকাশ্যে আসার সময় ইরান ও ইসরায়েলের মধ্যে উত্তেজনা চরমে রয়েছে এবং যুক্তরাষ্ট্র এই অঞ্চলে সামরিক কার্যক্রম জোরদার করেছে। বিশেষ করে ইরানের নতুন সর্বোচ্চ নেতা মুস্তফা খামেনেয়ি ও আইআরজিসির নেতৃত্ব তেহরান যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের প্রতি ক্রমশ কঠোর অবস্থান নিচ্ছে। সাম্প্রতিক সপ্তাহগুলোতে যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধবিরতি কার্যত ভেঙে পড়েছে। ইরানি ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় জর্ডান, কুয়েত ও বাহরাইনে মার্কিন ঘাঁটি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং মার্কিন সেনা হতাহত হয়েছেন। অন্যদিকে ইসরায়েল দীর্ঘদিন ধরেই ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপের পরিকল্পনা করছে। এই প্রেক্ষাপটে রাশিয়া নিজেকে মধ্যপ্রাচ্যে একটি ভারসাম্য রক্ষাকারী শক্তি হিসেবে তুলে ধরতে চাইছে, যদিও ইরানের সঙ্গে মস্কোর কৌশলগত সম্পর্ক ক্রমশ গভীর হচ্ছে। বিশ্লেষকরা বলছেন, আলাউদ্দিনভের এই বক্তব্য সরাসরি ক্রেমলিনের নীতি প্রতিফলিত না করলেও এটি রুশ চিন্তাবিদদের একটি অংশের মনোভাব প্রকাশ করে। রাশিয়া ইরানের সঙ্গে সম্পর্ক জোরদার করলেও নিজেকে সরাসরি সংঘাতে জড়াতে চায় না। তবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে রুশ এই হুমকি মধ্যপ্রাচ্যের সমীকরণে নতুন জটিলতা তৈরি করতে পারে। ইতিমধ্যে ইরানের সর্বোচ্চ নেতার পদে মুস্তফা খামেনেয়ি আসীন হয়েছেন এবং ইসরায়েল প্রতিরক্ষা মন্ত্রী স্পষ্ট জানিয়েছেন, প্রয়োজনে তারা তৃতীয়বারের মতো ইরানে হামলা চালাতে পারে। আলাউদ্দিনভের এই ভবিষ্যৎবাণী সত্যি হয় কিনা সময়ই বলে দেবে, কিন্তু মধ্যপ্রাচ্যের আগুন যেন আরো ছড়িয়ে পড়ছে, এটাই বর্তমান বাস্তবতা। যুক্তরাষ্ট্র পারমাণবিক হামলা চালালে সমান পাল্টা পারমাণবিক জবাব দেবে তেহরান। যুক্তরাষ্ট্র যদি ইরানের উপর পারমাণবিক হামলা চালায় তবে ইরানও সমান শক্তিতে পাল্টা জবাব দেবে বলে হুঁশিয়ারি দিয়েছেন দেশটির এক শীর্ষ আইন প্রণেতা। বুধবার ইরানের পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি বিষয়ক কমিটির সদস্য ফাদা হোসেন মালিকি স্থানীয় একটি গণমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে এই মন্তব্য করেন। তিনি জানান, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কোনো ভুল পদক্ষেপের সম্ভাবনা পুরোপুরি উড়িয়ে দেওয়া যায় না। তবে তার মতে ট্রাম্প এমন কোনো পদক্ষেপ নেওয়ার সাহস দেখাবেন না, কারণ এতে পুরো বিশ্ব এক ভয়াবহ যুদ্ধের মুখে পড়বে। মালিকি স্পষ্ট করে বলেন, ইরানের উপর যে ধরনের অস্ত্র দিয়েই আঘাত করা হোক না কেন, তেহরানও ঠিক একই মাত্রায় তার জবাব দেবে। তবে তাদের নিজেদের পারমাণবিক অস্ত্র আছে কিনা সেই বিষয়ে তিনি সরাসরি কিছু বলেননি। মালিকি আরো উল্লেখ করেন, সামরিক জবাব দেওয়ার জন্য ইরানের হাতে বহু গোপন ও শক্তিশালী বিকল্প রয়েছে। তেহরান এখন শুধুই আত্মরক্ষামূলক অবস্থান থেকে সরে এসে আক্রমণাত্মক প্রতিরোধের নীতি গ্রহণ করেছে। এদিকে দুই দেশের মধ্যে চলমান আলোচনা স্থগিত হওয়া প্রসঙ্গে তিনি অভিযোগ করেন, ওয়াশিংটন তাদের আগের সমঝোতা মানছে না। যুক্তরাষ্ট্র আগের প্রতিশ্রুতি রক্ষা না করলে ইরান আর কোনো আলোচনায় বসবে না এবং এতে হরমুজ প্রণালী সহ বিভিন্ন আঞ্চলিক সংকট অমীমাংসিতই থেকে যাবে। ওমানের মধ্যস্থতায় চলা আলোচনাকে তিনি একটি আলাদা প্রক্রিয়া হিসেবে উল্লেখ করে সেখানে যুক্তরাষ্ট্রের অংশগ্রহণ ইরান নাকচ করে দিয়েছে বলেও জানান।
সোমবার কোনো ধরনের আলোচনা ছাড়াই ইরানের 60 দিনের যুদ্ধবিরতি মেয়াদ নীরবে শেষ হয়েছে। এর মধ্য দিয়ে থেমে থেমে চলা এই যুদ্ধ এক অদ্ভুত নতুন মোড়ে প্রবেশ করেছে। এর একটি বড় ইঙ্গিত মেলে মঙ্গলবার যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেন যে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী এখন এবং ভবিষ্যতেও আমেরিকার নিয়ন্ত্রণে থাকবে। তিনি একটি মানচিত্র প্রকাশ করেন যেখানে এই পানিপথকে যুক্তরাষ্ট্রের নতুন ভূখণ্ড হিসেবে চিহ্নিত করা হয়। এর প্রতিক্রিয়ায় তাৎক্ষণিক ও কড়া জবাব দিয়েছে ইরান। দেশটির এক উপপররাষ্ট্রমন্ত্রী ট্রাম্পের এই দাবিকে উদ্ভট কল্পনা বলে আখ্যায়িত করেছেন। তিনি বলেন, এই প্রণালী কেবল ইরানের নির্দেশেই খোলা ও বন্ধ হবে, আর আপনারা যতক্ষণ পরাজয়ের বাস্তবতা মেনে না নিয়ে এমন বিভ্রান্তিকর ভাবনায় থাকবেন ততক্ষণ ইরান অবরোধ বহাল রাখবে। পরিস্থিতি দেখে অন্তত এইটুকু বোঝা যাচ্ছে কোনো সমাধান দৃষ্টিগোচরে না থাকলেও এই অচলাবস্থা ও বৈরী মনোভাব যুদ্ধের একটি বিষয়কে নিশ্চিত পরিণতির দিকেই নিয়ে যাচ্ছে। তা হলো তেহরানের স্বেচ্ছায় কোনো শাসন পরিবর্তন বা ক্ষমতা হস্তান্তর হচ্ছে না। এই বাস্তবতা মেনে নেওয়া দখলদার ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের জন্য একটি তিক্ত অভিজ্ঞতা। তবে উভয় দেশই যেন এই পরিণতির সঙ্গে নিজেদের মানিয়ে নিতে শুরু করেছে, কারণ ইরানের উপর স্মরণকালের ভয়াবহ আঘাত আসার পরও দেশটির শীর্ষ নেতৃত্বে কোনো মৌলিক পরিবর্তনের লক্ষণ নেই। যদিও যুদ্ধের সরাসরি ঘোষিত লক্ষ্য এটি ছিল না, তবে ট্রাম্প এবং ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু স্পষ্টতই এমন কিছুই প্রত্যাশা করছিলেন। উভয় পক্ষের কেউই এই বিপজ্জনক অভিযানে স্থলসেনা পাঠাতে চায়নি। তবে কুর্দি যোদ্ধাদের মাঠে নামানো যায় কিনা তা নিয়ে ট্রাম্প ও নেতানিয়াহুর কর্মীদের মধ্যে আলোচনা হয়েছিল। তাদের বিশ্বাস ছিল কিছুটা সুযোগ তৈরি হলে ইরানের সাধারণ জনগণই রাজপথে নেমে সরকার পতনে সহায়তা করবে। জানা গেছে ইসরায়েল এই ভাবনাটি যুক্তরাষ্ট্রের সামনে তুলে ধরেছিল এবং একে বাস্তবসম্মত বিকল্প মনে করেছিল, যদিও ট্রাম্প ও তার জাতীয় নিরাপত্তা দল এই বিষয়ে পুরোপুরি আশ্বস্ত হতে পারেনি। তুরস্কের কাছে গিয়ে পড়ল ইসরায়েলের বোমা, উত্তেজনা। তুরস্ক সীমান্তের কাছে সিরিয়ার ইদলিবে আবু আল দুহুর বিমান ঘাঁটিতে হামলা চালিয়েছে ইসরায়েল। বিমানবন্দরটি তুরস্ক সীমান্ত থেকে মাত্র 70 কিলোমিটার দূরে অবস্থিত। সিরিয়ায় ইসরায়েলি হামলাকে কেন্দ্র করে তুরস্কের সঙ্গে উত্তেজনা আরও বাড়তে পারে বলে সতর্ক করেছেন তুরস্কে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ও সিরিয়া বিষয়ক বিশেষ দূত টম ব্যারাক। আবু আল দুহুর বিমান ঘাঁটিতে ইসরায়েলি বাহিনী হামলা চালায়। রানওয়ে সংস্কারের কাজ দেখতে তুরস্কের একটি সামরিক প্রতিনিধি দল ঘাঁটিটি পরিদর্শনের পরই হামলা চালানো হয়। ইসরায়েলের দাবি, সিরিয়ার বিমান ঘাঁটিতে তুরস্কের সেনা মোতায়েনের সুযোগ ভালোভাবে নিচ্ছে না তারা। এর প্রতিক্রিয়ায় হামলা হয়েছে বলে ইঙ্গিত দিয়েছে ইসরায়েল। ব্যারাক জানান, হামলার আগে তুরস্ককে সতর্ক করা হয়নি, ফলে তারা ভুল করে হামলাটিকে নিজেদের উপর আক্রমণ মনে করে পাল্টা বিমান পাঠাতে পারত। তবে হামলায় কোনো প্রাণহানি না হওয়ায় এবং পরিস্থিতি বড় সংঘাতে না গড়ানোয় তিনি স্বস্তি প্রকাশ করেন। মার্কিন এই দূত বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে ইসরায়েল, সিরিয়া ও তুরস্কের মধ্যে একটি সমন্বয় বা ডিকনফ্লিকশন ব্যবস্থা জরুরি। ভবিষ্যতে ভুল বোঝাবুঝি এড়াতে যুক্তরাষ্ট্র এমন একটি ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য কাজ করছে। তার মতে এই মুহূর্তে উত্তেজনা কমানো এবং আরও সংযত পদক্ষেপের সুযোগ তৈরি করাই অগ্রাধিকার। তার মতে হিব্রু, আরবি, ইংরেজি ও তুর্কি ভাষায় দক্ষ কর্মকর্তাদের নিয়ে 24 ঘন্টার একটি স্থায়ী যোগাযোগ কেন্দ্র থাকলে ভবিষ্যতে ভুল বোঝাবুঝি ও সামরিক উত্তেজনা কমানো সম্ভব। তিনি আরো বলেন, সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল শারার সরকার ইসরায়েলের বিরুদ্ধে আগ্রাসী উদ্দেশ্য পোষণ করে না এবং নিজেদের সার্বভৌমত্ব রক্ষায় তাদের লক্ষ্য। তাই আলোচনার মাধ্যমে একটি কার্যকর উত্তেজনা প্রশমন ব্যবস্থা গড়ে তোলা গেলে অঞ্চলটিতে স্থিতিশীলতা বাড়বে। অরুণাচল সীমান্তে চীনের ভয়ে টহল দিতে পারছে না ভারতীয় সেনারা। ভারতের অরুণাচল প্রদেশের সীমান্ত এলাকায় চীনের বাহিনীর ঢুকে পড়া এবং গুরুত্বপূর্ণ কয়েকটি টহল পয়েন্টে ভারতীয় সেনাবাহিনীর প্রবেশের সুযোগ হারানোর ঘটনাকে কেন্দ্র করে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে দুই দেশের মধ্যে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন বিজেপি সরকারের আঞ্চলিক রাজনৈতিক মিত্র দলের একটি অনুসন্ধানী দল এসব অভিযোগ তুলেছে। খবর আল জাজিরার। আল জাজিরার এক বিশেষ প্রতিবেদনে বলা হয়, ঘটনাটি ভারতের উত্তর পূর্বাঞ্চলের দুর্গম পার্বত্য জেলা আপার সুবানশিরিকে ঘিরে। অনুসন্ধানী প্রতিবেদনের দাবি, সীমান্তের কয়েকটি এলাকায় চীনা বাহিনীর তৎপরতা বেড়েছে এবং ভারতীয় সেনাবাহিনীকে গুরুত্বপূর্ণ টহল পয়েন্টে প্রবেশ করতে দেয়নি তারা। এই অভিযোগ এমন সময়ে সামনে এলো যখন সাম্প্রতিক বছরগুলোর সীমান্ত উত্তেজনার পর ভারত ও চীন সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টা করছে। আগামী 12 ও 13 সেপ্টেম্বর ভারতে অনুষ্ঠেয় ব্রিক্স সম্মেলনে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সম্ভাব্য সফরকে সামনে রেখে দুই দেশের
সম্পর্ক নিয়ে এখন নতুন করে প্রশ্ন উঠেছে। ভারতের সঙ্গে চীনের ৩,৪৮৮ কিলোমিটার দীর্ঘ একটি সীমান্ত রয়েছে, যা নয়াদিল্লির উত্তর ও পূর্ব সীমান্ত বরাবর জম্মু ও কাশ্মীর, লাদাখ, সিকিম এবং অরুণাচল প্রদেশের মতো অঞ্চলে বিস্তৃত। এই সীমান্তের বড় অংশই বিতর্কিত, এমনকি সীমানা নির্ধারণী রেখা বা তথাকথিত প্রকৃত নিয়ন্ত্রণ রেখা নিয়েও একমত নয় ভারত ও চীন। অরুণাচল প্রদেশের পিপলস পার্টি অব অরুণাচল বা পিপি এর একটি অনুসন্ধানী দল সম্প্রতি আপার সুবানসিরি পরিদর্শন করেন। দলটি বিজেপি নেতৃত্বাধীন নর্থ ইস্ট ডেমোক্রেটিক অ্যালায়েন্সের অংশ। প্রতিবেদনে বলা হয়েছে, তকসিং এলাকায় এপ্রিল থেকে অক্টোবর পর্যন্ত প্রচন্ড বৃষ্টি, আকস্মিক বন্যা ও ভূমিধসের কারণে ভারতীয় সেনারা নিয়মিত টহল দিতে পারেন না। বিপরীতে চীনা বাহিনী এই সময়ও সীমান্ত এলাকায় সক্রিয় থাকে। এতে সীমান্তে ভারতের অবকাঠামো ও প্রস্তুতি নিয়ে প্রশ্ন উঠেছে। ৮ মাসে ইমরান খানের সঙ্গে স্ত্রীর প্রথম দেখা, কথা হলো ৩৫ মিনিট। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের প্রতিষ্ঠাতা ইমরান খান চলতি বছরে প্রথমবারের মতো তার বোন নুরিন নিয়াজি ও স্ত্রী বুশরা বিবির সঙ্গে সাক্ষাৎ করেছেন। রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। দেশটির সুপ্রিম কোর্ট কারাবন্দী ইমরান খানের জন্য প্রতি সপ্তাহে পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাতের সুযোগ দেওয়ার নির্দেশ দেয়। আদালতের এই নির্দেশের পর ইমরান খানের সঙ্গে সাক্ষাতের সুযোগ পান পরিবারের সদস্যরা। ২০২৩ সাল থেকে আদিয়ালা কারাগারে বন্দী ইমরান খানের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। বর্তমানে আল কাদের ট্রাস্ট দুর্নীতি মামলায় তিনি ১৪ বছরের কারাদণ্ড ভোগ করছেন। ডন এর প্রতিবেদনে বলা হয়েছে, ইমরানের বোন নুরিন নিয়াজি এবছর প্রথমবারের মতো তার সঙ্গে সাক্ষাৎ করলেন। তারা প্রায় ১৫ মিনিট কথা বলার সুযোগ পান। কারাগার সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, কারাগারের সম্মেলন কক্ষে তাদের মধ্যে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় তারা ইমরানের শারীরিক অবস্থা ও অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করেন। নুরিন তার ভাইকে সুপ্রিম কোর্টের আগের নির্দেশের বিষয়েও অবহিত করেন। ওই নির্দেশে ইমরান খানকে চিকিৎসা পরীক্ষার জন্য শিফা ইন্টারন্যাশনাল হাসপাতালে স্থানান্তরের কথা বলা হয়েছিল, তবে সাক্ষাতের বিষয়ে বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করা হয়নি। সুপ্রিম কোর্টের আদেশে সংশ্লিষ্ট পক্ষগুলোকে সতর্ক করে বলা হয়েছিল, সাক্ষাতের সুযোগ রাজনৈতিক স্বার্থে ব্যবহার করা হলে ইমরান খানকে দেয়া এই সুবিধা প্রত্যাহার করা হতে পারে। এদিকে মঙ্গলবার কারাগারে একটি সম্মেলন কক্ষে ইমরান খানের স্ত্রী বুশরা বিবিও তার পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন। এক্সপ্রেস ট্রিবিউনের প্রতিবেদনে কারাগার সূত্রের বরাত দিয়ে বলা হয়েছে, ইমরান খান ও বুশরা বিবির সাক্ষাৎ প্রায় ৩০ থেকে ৩৫ মিনিট স্থায়ী হয়। বড় আকারের যে কোনো আক্রমণ মোকাবিলার প্রস্তুতি নিচ্ছে ইরান। এই লক্ষ্যে ঢেলে সাজানো হয়েছে নিরাপত্তা কর্মকর্তাদের শীর্ষস্থানীয় পদ। পাশাপাশি উৎপাদন বাড়ানো হয়েছে গোলা বারুদ ও ক্ষেপণাস্ত্রের। সম্প্রতি নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। এদিকে মার্কিন স্থল অভিযানের সংখ্যা ঘিরে কঠোর পদক্ষেপের কথা জানিয়েছে ইরানের রেভলিউশনারি গার্ড IRGC। উল্লেখ্য, প্রায় ৬ মাস লোকচক্ষুর আড়ালে থাকার পর গত সপ্তাহে গুরুত্বপূর্ণ এক বৈঠকে যোগ দেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মুস্তফা খামেনি। দেশের শাসন ব্যবস্থা নিয়ে নিজের দৃষ্টিভঙ্গি স্পষ্টভাবে তুলে ধরে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন তিনি। শীর্ষস্থানীয় নিরাপত্তা পথগুলোতে এক ঝাঁক কট্টরপন্থী ও প্রবীণ সামরিক কমান্ডারকে নিয়োগ দিয়েছেন তিনি। মোহসেন রেজাইকে সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের প্রধান করা হয়েছে। ইরান ইরাক যুদ্ধে IRGCর নেতৃত্ব ছিল তার কাঁধেই। রদবদলের আওতায় সশস্ত্র বাহিনীর নতুন জেনারেল স্টাফ, রেভলিউশনারি গার্ডসের প্রধান এবং রেভলিউশনারি গার্ডসের নৌবাহিনীর কমান্ডারও নতুনভাবে নিয়োগ দেওয়া হয়েছে। এছাড়া ধর্মীয় নেতা ও সাবেক গোয়েন্দা প্রধান হোসেন তাইয়েবকে বাসিজ বাহিনী পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছে। সাম্প্রতিক এই রদবদল যুদ্ধ মোকাবিলার আগাম প্রস্তুতি বলে মনে করছেন বিশ্লেষকরা। নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়, তেহরান এমন এক পথ খুঁজছে যাতে হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ হাতছাড়া না করেই যুদ্ধ শেষ করা যায়। এদিকে মার্কিন স্থল অভিযানের শঙ্কায় যে কোনো কঠোর পদক্ষেপ নিতে প্রস্তুতি নিচ্ছে IRGC। এতদিন পর্যন্ত আত্মরক্ষামূলক কৌশলে এগুলেও এবার শত্রুর উপর সরাসরি আক্রমণের ছক কষছে বাহিনীটি। চলতি ২০২৬ সালের প্রথম ৪ মাসে অপরিশোধিত জ্বালানি তেল বিক্রি থেকে ৭.৫ বিলিয়ন অর্থাৎ ৭৫০ কোটি মার্কিন ডলার বৈদেশিক মুদ্রা আয় করেছে ইরান। মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের অব্যাহত সামরিক অভিযান এবং আন্তর্জাতিক কঠোর নিষেধাজ্ঞার মধ্যেই দেশটি এই রাজস্ব অর্জন করতে সক্ষম হলো। ইরানের আধা সরকারি সংবাদ সংস্থা ফার্স এর এক বিশেষ প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করা হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, অর্জিত সমস্ত বৈদেশিক মুদ্রা ইতিমধ্যেই ইরানের কেন্দ্রীয় ব্যাংক সেন্ট্রাল ব্যাংক অফ ইরান এর রিজার্ভে জমা দেওয়া হয়েছে। ইরানের তেল মন্ত্রণালয়ের প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ফার্স্ট নিউজ বলেছে, চলতি বছরের জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত পাওয়া এই আয় গত বছরের একই সময়ের তুলনায় 1.5 গুণ বা 50% বেশি। ইরানি কর্মকর্তাদের মতে, বিশ্ববাজারে তেলের দরপতন রোধ ও বিকল্প বিপণন ব্যবস্থা জোরদার করার ফলেই এই সফলতা এসেছে। ফার্স্ট নিউজের প্রতিবেদনে আরো বলা হয়, এই 4 মাসে যে পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জিত হয়েছে তা দিয়ে আগামী ডিসেম্বর মাসের শেষ পর্যন্ত ইরানি সরকারের যাবতীয় জরুরি পণ্য আমদানি ও প্রয়োজনীয় বৈদেশিক মুদ্রার ব্যয় নির্বাহ করা সম্ভব হবে। 2026 সালের শুরুর দিকেই মধ্যপ্রাচ্যে তীব্র উত্তেজনা দেখা দেয়। বছরের 2 মাস পার হওয়ার পর অর্থাৎ 28 ফেব্রুয়ারি থেকে ইরানের উপর ইসরায়েল ও মার্কিন যৌথ সামরিক হামলা শুরু হয়। আন্তর্জাতিক বিশ্লেষকদের ধারণা ছিল, এই সংঘাতের ফলে ইরানের জ্বালানি পরিকাঠামো মারাত্মক ক্ষতিগ্রস্ত হবে এবং তাদের তেল রপ্তানি প্রায় বন্ধ হয়ে পড়বে। তবে বাস্তবে দেখা যাচ্ছে, সংঘাত সত্ত্বেও দেশটির তেল উত্তোলন ও আন্তর্জাতিক বাজারে তা পৌঁছে দেওয়ার ধারাবাহিকতা বজায় রয়েছে। দর্শক, এই ছিল এখনকার মতো জাগো টিভি নিউজে। যাবার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। যুদ্ধ শেষে ইসরায়েলের অস্তিত্ব থাকবে না, পুতিনের লেফটেন্যান্ট জেনারেলের ভবিষ্যৎবাণীতে তোলপাড়। যুক্তরাষ্ট্র পারমাণবিক হামলা চালালে সমান পাল্টা পারমাণবিক জবাব দেবে তেহরান। মাইকেল গুডউইনের বিশ্লেষণ, ইরানে শাসন পরিবর্তনের আশা অসম্ভব কল্পনা। তুরস্কের কাছে গিয়ে পড়ল ইসরায়েলের বোমা, উত্তেজনা। অরুণাচল সীমান্তে চীনের ভয়ে টহল দিতে পারছে না ভারতীয় সেনারা। 8 মাসে ইমরান খানের সঙ্গে স্ত্রীর প্রথম দেখা, কথা হলো 35 মিনিট। বড় আক্রমণের জন্য প্রস্তুত হচ্ছে ইরান। যুদ্ধের মধ্যেও তেল বেচে ইরানের প্রায় $7.5 বিলিয়ন। ফার্স্ট নিউজ। এখনকার মতো এই পর্যন্তই। এতক্ষণ পর্যন্ত যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।